জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের স্টাফ রিপোর্টার ইয়াসের আরাফাত, আর সঙ্গে আছি শাহাদাত তরিম। ইয়াসের আরাফাত, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। যেটা হয়েছে, আওয়ামী লীগ এখনো দল হিসাবে নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। তো এটা কিভাবে হলো যদি বলতে হয়, দেখেন, মানে এই 5 আগস্টের আগের যে 1 মাসের একটা নির্মম গণহত্যার বা একটা ব্যাপক হত্যাকাণ্ড বাংলাদেশে চলেছে সাধারণ ছাত্র জনতার উপরে, এর পর থেকেই মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা বিভিন্ন সংগঠনে, বিভিন্ন পক্ষে, নানা জায়গায় আলোচিত হয়েছে। তো জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, তারাও বলে আসছিল, তারা তো মাত্র 2 মাসের দল। এছাড়াও বিএনপি একটা বড় দল বাংলাদেশের, তারা বহু আগে থেকেই বলে আসছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা। এবং অন্য যেসব দল রয়েছে, জামাতে ইসলামী সহ অন্যরা যারা আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা সবাই চেয়ে আসছে। তো এইবার যেটা হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন রাতে দেশ ছেড়ে চলে গেলেন, তারপর থেকেই এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। তো এই যে যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে ছিলেন বা সমর্থন করেছিলেন, এরা সবাই ব্যাপক বিক্ষুব্ধ, ব্যাপক সরকারের উপর এক ধরনের তাদের সবার বলতে গেলে যে তারা সবাই এটা নিয়ে কথা বলা শুরু করলেন। তারপর এক পর্যায়ে দেখা গেল যে একটা গণজমায়েত শুরু হলো। তো এই যে শাহবাগ কেন্দ্রিক এবং আরও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনগুলো আন্দোলন করছিল যে সরকার যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, রাজনৈতিক দল আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবিটাই মূলত আসছিল এসব জায়গা থেকে। কিন্তু সরকার যেটি করেছে, আমার মনে হয় যে এটা একটা ভালো কাজ হয়েছে, যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয়টি, এটি হয়তো এটার প্রক্রিয়ার একটা শুরু মাত্র। তো এই সাবেক রাষ্ট্রপতি দেশ ছাড়ার বা পালিয়ে যাওয়ার পর থেকে মূলত এই শুরু হয়। তো এখন যেটা হচ্ছে যে তার ওইটা নিয়েও একটা আলাদা বিতর্ক আছে, সেই প্রসঙ্গে এখন না যায় যে উনি দেশ ছাড়লেন নাকি পালিয়ে গেলেন। তো আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই যে এত বড় আন্দোলন বা গণজমায়েত হলো, এর ফলে সরকার যে দাবিটা মেনে নিল, এখানে আসলে কতটুকু চাপ দাবির বা জনদাবির যে ব্যাপারটা ছিল, সেইটা কতটুকু কাজ করেছে এবং সরকার তার দিক থেকে কতটা রেসপন্স করেছে, এই দিকটা দেখতে গেলে অনেকেই কিন্তু 2-1 জন বলছেন, আমি 2-1 জনকে দেখছি বলতে, যে আসলে মানে অনেকটা সাজানো ব্যাপার স্যাপার হলো কিনা, যে তারা আন্দোলনে আসলো, তারা একটা সিদ্ধান্ত দিয়ে দিল। আসলে বিষয়টি তেমন ছিল না। আমি যেহেতু একজন সাংবাদিক হিসেবে একেবারে নিবিড়ভাবে এটার সঙ্গে ছিলাম, তো এখানে দেখা গেছে অবশ্যই এইখানে একটা আন্দোলন এবং এখানে একটা গণ দাবির ভিত্তিতে সরকার এক প্রকার বাধ্য হয়েছে এই সিদ্ধান্তে আসতে। আমি একটু বলে শেষ করি যে সরকার কিন্তু যে বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে বসলো, সেই বৈঠকটা কিন্তু হওয়ার কথা ছিল আধা ঘন্টা, ঘোষণা তাই ছিল, কিন্তু সেই বৈঠকটা 3 ঘন্টায় গিয়ে ঠেকলো। তারপরে এই সিদ্ধান্তটা আমরা পেলাম। তার মানে বোঝা যায় যে এক ধরনের চাপের একটা আন্দোলন, গণ দাবির ভিত্তিতে সরকার এটি করতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ একটি মানে পুরনো রাজনৈতিক দল, তাদের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। সেই দলটি যখন কার্যক্রম নিষিদ্ধ থাকে বা হয়, এবং এনসিপি সহ আরও অনেকগুলো সংগঠন বলছে যে এবারের নির্বাচনেও যেন অংশগ্রহণ করতে না পারে, সেই বিষয়েও ইসিকে একটি পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই রাজনৈতিক যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের অবস্থান কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে? এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্তটা আসলে নির্বাচন কমিশন নেবে আরও পরে গিয়ে। যেটা হবে, সরকার আজকে যেমন প্রধান উপদেষ্টা ওই যেই দুটি আইনের সংশোধনীর মধ্য দিয়ে যুক্ত করা হলো, যে যেমন এখন আমরা যদি কেউ একটা দল করে, সাপোজ একজন এনসিপি করে, সে এনসিপি করে বিধায় সে যদি কোনো অপরাধ করে তার বিচার হয়, কিন্তু এনসিপির বিচার হওয়ার মতো কোনো বিধান
আইনে ছিল না। এখন যেটা যুক্ত হইলো যে ওই দলটাকেও শাস্তি দেওয়া যাবে। এখন দলকে তো আর ফাঁসি দেওয়া যায় না বা মৃত্যুদণ্ড দেওয়া যায় না, জেল দেওয়া যায় না। তার শাস্তি কি হয় যে সে হচ্ছে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয় দলের, অথবা তার এমনও হয় যে 10 বছরের জন্য, অনেক সময় হয় চিরতরে নিষিদ্ধ হয়। তো এই ক্ষেত্রে দলগুলোর অবস্থান আমি বললাম আগে থেকেই, এনসিপি তো এবার একেবারে সর্বশক্তি দিয়ে নেমেছে। এর সঙ্গে অন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল খুবই শক্ত। জামাতে ইসলামী ছিল, ছাত্র শিবির সহ অন্যান্য যারা আছে, জুলাই আন্দোলন কেন্দ্রিক যেমন ইনকিলাব মঞ্চের কথাটা বলতেই হবে। তারা এই দাবি নিয়ে সারা দেশে ঘুরে 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 একটা পর্যায়ে এসে তারা কিন্তু এই দাবিটা তুলছে। তো এখানে আসলে কারোর নেতৃত্বে হয়েছে এরকম না, তবে মূল উদ্যোগটা এনসিপির কয়েকজন নেতা এখানে জড়িত ছিলেন। তো আর বিএনপির দিক থেকে বললে, বিএনপি আসলে আগেই তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কথা তাদের দাবিতে সরকারকে জানিয়েছিল, সেটা আরও বেশ কয়েক মাস আগে। তো এখন বিএনপি তবে এই যে একটা আন্দোলনের মোমেন্টাম তৈরি হলে, এই মোমেন্টামে তারা বিএনপি কেন যুক্ত হয়নি, এজন্য কিছু মানুষের ক্ষোভ দেখলাম। বাট এটা আসলে আমার মনে হয় এত বড় দল তারা চাইলেই আসতে পারতো, বা কিছু লোক হয়তো এখানে তারা প্রতিনিধিও পাঠাতে পারতো। কিন্তু তাদের দিক থেকে আমার মনে হয়েছে বিএনপি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের বা এই দাবির সঙ্গে বিরোধী না, তারা এটার পক্ষেই, এই দাবির প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু এবারের আন্দোলনটা এটা আসলে রাজনৈতিক কৌশল, যে এনসিপির নেতারা শুরু করছে এই আন্দোলনে, তারা চায় না যে তাদের নেতৃত্বে এসে ছায়াতলে যোগ দেওয়া বা এই ধরনের একটা ইগো রাজনৈতিক মাঠে এগুলো থাকে। তো এই ধরনের ঘটনা হয়তো ঘটেছে। এই আন্দোলনটির সাথে অন্তর্বর্তী সরকার আরেকটি বিষয় জানিয়েছে যে জুলাই যে সনদ সেটি 30 দিনের মধ্যে তারা প্রকাশ করবে। সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। জুলাই সনদের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ হলো যে এটা এর আগেও একবার কিন্তু বলেছিল যে দিয়ে ফেলবে। তখন বিএনপির দিক থেকে এক ধরনের আসে যে এটা আলোচনার মধ্য দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম একদিন বললেন যে আমরা আগামী 30 তারিখের মধ্যে জুলাই সনদ দিব। সেবার অন্য সব দলের সঙ্গে আলোচনা করতে গিয়ে দেখা গেছে যে সেটা আর হয়নি। তো এখানে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, যে তরুণরা, ছাত্ররা এত বড় গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, যাদের নেতৃত্বে হয়েছে, সারা দেশের মানুষই এর সঙ্গে যুক্ত ছিল। তো এই তরুণ ছাত্র নেতৃত্বের যে রাজনীতি, এই নতুন রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করবে আসলে এই সব দাবিগুলোর প্রতি। এই যে জুলাই চার্টার বা জুলাই সনদ, এটি যদি না করতে পারে তাহলে তাদের রাজনীতি কিন্তু মাঠে মারা যাবে। তো তারাও সেজন্য সর্বেসর্বা দিয়ে এবার উঠে পড়ে লেগেছেন যে জুলাই সনদ তারা চায়। তারা কিন্তু 3টা দাবি এর কথা বলেছে। 3 দাবির মধ্যে 3 নম্বরে ছিল যে জুলাই সনদ তারা দেখতে চায়। তো এই দাবিতে তারা এখনও অনড় আছে। জুলাই সনদটা আসলে জরুরি, কেন যে বড় বড় যে কোনো ঘটনার কিন্তু একটা বিবরণ থাকে। তো এইটা জাস্ট একটা এরকম যে আমাদের এত বড় গণ অভ্যুত্থান হলো, স্বৈরাচারের পতন হলো, তো এখন আসলে এই ধরনের একটা চার্টার বা একটা সনদ আসলে খুবই জরুরি, ইতিহাসের দলিল হিসাবে। জি। আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের কাছে আপনার সঙ্গে কথা হয়েছে না? তারা কি বলছে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করাটা আসলে কতটা যৌক্তিক? তাদের বক্তব্য কি ছিল? সবগুলো দলেরই আমার ব্যক্তিগতভাবে 2-1 জনের সঙ্গে কথা হয়েছে, কিন্তু তারা কে কি বলছেন সেগুলো তো আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি। তো আসলে দলগুলো সবাই, মানে যারা গণতন্ত্রের পক্ষে এখন সক্রিয়ভাবে কাজ করছে, মাঠে জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে, এরা সবাই আসলে চায় যে এত বড় একটা হত্যাকাণ্ড, গণহত্যার সঙ্গে যারা জড়িত, এদের একটা বিচার বিহিত করে তারপর যেন করা হয়। আসলে তাদেরকে এখনই অনেকেই চাচ্ছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, বা অনেকেই চাচ্ছে বিভিন্ন রূপে রিফাইন্ড আওয়ামী লীগ বা এরকম বলা হচ্ছে। আসলে এইটা যারা চায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু যারা একেবারে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা দীর্ঘদিন ধরে বজায় রেখেছে, যেমন বিএনপি বা নতুন করে কাজ শুরু করেছে এনসিপি, এরা আসলে চায় যে এটা আওয়ামী লীগের নিষিদ্ধ থাকলেই বরং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকবে। আমি একটা কথা বলতে চাই, যে অনেকে মনে করছিল যে নিষিদ্ধ হইলে কি কি ঝুঁকি থাকতে পারে, নিষিদ্ধ হওয়ার ফলে কি কি অস্থিরতা তৈরি হইতে পারে কিনা, বা এমন হইতে পারে চোরাগোপ্তা হামলা করতে পারে কিনা, হইতে পারে যে আওয়ামী লীগ সশস্ত্র
রূপে ফিরতে পারে, এ ধরনের আশঙ্কার কথা অনেকে বলছেন। যে আওয়ামী লীগ আসলে তাইলে এত বড়, এত আসলেই তো একটা লক্ষ লক্ষ নেতাই আছে যারা হচ্ছে পোস্টেড, বিভিন্ন কমিটিতে তারা নেতা, তাহলে দেশের বাইরে পালিয়ে যাওয়া সংখ্যা কত? হয়তো সেটা 10,000, 5,000 বা 2,000। তাইলে এই যে লাখ লাখ নেতা আওয়ামী লীগের বিভিন্ন পদে, ওয়ার্ডে, ইউনিয়নে বা উপজেলায়, জেলায়, তারা কি করবে? তারা এখন কোন ভূমিকাটা নেবে? তারা কিন্তু এখন পর্যন্ত এই গণঅভ্যুত্থানকে গণঅভ্যুত্থান মনে করে না, তারা কিন্তু এটাকে একটা ষড়যন্ত্র মনে করে। তাইলে এই লোকগুলা তো এই সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় বা বিভিন্নভাবে আছে, তারা কি করবে? তো সেক্ষেত্রে আমি গত আজকে দিনের মধ্যে কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝলাম যে আওয়ামী লীগের যারা কর্মীদের মধ্যে অনেকের দু একজন খুব হঠকারীভাবে তারা চাইছে, ফেসবুকে কিছু কিছু জায়গায় দেখা গেল যে তারা আসলে একটা এরকম সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়ার কথা বলছে, কিন্তু আসলে এত বড় গণহত্যা পরিচালনার পর যে দলের নেতারা সবাই দেশের বাইরে পালিয়ে গিয়েছে, এখন আসলে সেই মনোবল নেই। বরং আর যদিও বা আওয়ামী লীগের কিছু অংশ ছোট হোক, যদি তারা সশস্ত্র উপায়ে নামে কারো উপর চোরাগপ্তা হামলা করে বা এই ধরনের অস্ত্র হাতে তুলে নেয়, তাহলেও দেখেন এই সরকার বা তাদের কথাটাই সঠিক বলে পরিণত হবে যে তারা আসলে সন্ত্রাসী দল। আসলে তারা তো জুলাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে যে অভিযোগটা, এটা আরও পাকাপোক্ত হবে যে হ্যাঁ, এই যে তারা অস্ত্র নিয়ে ফিরে এসেছে, তার মানে নিষিদ্ধ করাটা ভ্যালিড। ইয়াসির আরাফাত, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com-এ চোখ রাখুন।